ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতা থাকলে মঙ্গল হবে দেশের। সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নানান পরামর্শ। ঘোষণাপত্র তৈরিতে আরও আলোচনা প্রয়োজন, জানালেন উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলেই এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার উপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড। বুধবারের হামলার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় বিক্ষোভ। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। 17 বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বিপুল সংখ্যক নেতাকর্মী সহ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন, 1 শিশুর মৃত্যু, শতাধিক বসতঘর ভস্মীভূত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আবারও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যথায় ব্যাহত হবে এর উদ্দেশ্য। বৃহস্পতিবার ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তুলে ধরেন জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু, জানান কিভাবে একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, 5ই আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে, সেটি আছে ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনায় রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বিকেলে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ওই বৈঠকে উঠে আসে নানা পরামর্শ। সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু তুলে ধরেন আর তা প্রকাশে ঐক্যের তাগিদ দেন। অন্যথায় এর উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মনে করেন তিনি। তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে। একতাই অন্তর্বর্তী সরকারের শক্তি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা, আর তা ধরে রেখেই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুভিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। বক্তব্যে আবারও ঐকমত্যের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থেই সর্বসম্মতিক্রমে ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন তিনি। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটিগুলো আসলে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সংলাপে যোগ দিয়ে দলের একমাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই যেন ঐক্যে ফাটল না ধরে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সব পক্ষের মতামতের দরকার আছে। কেউ যেন তেনভাবে জুলাই প্রোক্লামেশন তৈরি না করে সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। আবার এই সংলাপের আমন্ত্রণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। আর অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আরও আলাপ আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের মতামত জানতে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই সংলাপে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় 2 ঘন্টার এই সংলাপে নিজেদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন তারা। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে একে একে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দিনভর নানা অনিশ্চয়তার মধ্যে সংলাপে যোগ দেয়া বিএনপির একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র ঘিরে তৈরি হওয়া ঐক্যকে গণ ঐক্যে রূপ দিতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতা এড়াতে হবে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলেই এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। আইনি ও রাজনৈতিক দিক ঐক্যমতের জায়গা থেকে ঠিক করার পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী দলগুলো নিজেদের সুপারিশ তুলে ধরে। সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার, সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তবে এই আয়োজনের আমন্ত্রণ নিয়ে নিজেদের অসন্তোষের কথাও তুলে ধরেন কেউ কেউ। কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া। অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা ছিল সবার কণ্ঠে। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা জানান, সব দলের পক্ষ থেকেই কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে। বর্তমান সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। কথা ছিল 15 জানুয়ারি ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র, কিন্তু নানা কারণে সম্ভব হয়নি তা। ছাত্রদের পক্ষ থেকে দাবি ওঠে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। গতরাতেও জাতীয় নাগরিক কমিটির নেতারা দাবি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে দ্রুত তারিখ জানানো। যত দ্রুত সম্ভব, এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, ঘোষণাপত্রের শব্দচয়ন নির্ধারণে সবার আলোচনা প্রয়োজন। এছাড়া সকল দলই কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সকলের মধ্যে কিছু আলোচনার আরো প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন, যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনও ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এ সময় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত না হয় হতাশ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। বলেন, সরকারের পক্ষে এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ দেখা যায়নি। প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন
এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। দেরিতে হলেও ঐক্যমতের ভিত্তিতেই এবার ঘোষণাপত্র জারি করা হবে বলেও আশা করেন নেতারা। রাষ্ট্র হিসেবে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিলে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই ব্যারিকেড দেয়া ছিল শিক্ষা ভবনের সামনে। এ সময় বিক্ষোভকারীরা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুলিশ, সাংবাদিক সহ আহত হয় কয়েকজন। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছেন এবং পানি ছুড়ে মেরেছেন আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এমনকি জল কোনো উস্কানির কারণ বাদে আমাদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে। পুলিশ সদস্যদের দাবি, আন্দোলনরত পাহাড়ি শিক্ষার্থীরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে বুধবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বুধবার এনসিটিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। বলা হয়, যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বুধবার রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ হয়েছে 3 পার্বত্য জেলায়। বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে দিনভর কর্মসূচি পালিত হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পাহাড়ের ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে বের করা বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন পাহাড়ি ছাত্র জনতা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। একদম ভিন্নভাবে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাংলাদেশের অধিবাসী নয়। বিশেষ মহল উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যুক্তির দাবিতে ভিন্ন খাতে প্রভাবিত করার হীন উদ্দেশ্য যারা হামলার সাথে জড়িত আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ঢাকায় পাহাড়ি ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত কাটরাচ্ছে। যারা সবসময় আমাদেরকে হীন চোখে দেখে, আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়।
রাঙামাটিতেও বিক্ষোভ করেছে পাহাড়ের ছাত্র জনতা। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মিছিলের পর অনুষ্ঠিত হয় সমাবেশ। ঢাকায় হামলার ঘটনা দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা। 5 দফা দাবি তুলে ধরেন তারা। আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতিসমূহের সঠিক ইতিহাসে পরিচিতি তুলে ধরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। অন্যদিকে এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এনসিটিভি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত বিচার করে শনাক্ত করে বিচারের দাবি জানায় ছাত্রদল নেতারা। অভিযোগ করেন বর্তমান পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনার সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুর 2টায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। আর সেখানেই তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার দাবি করেন। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট। মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়। 5 আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি। 5 আগস্টের পরই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আদায়ের অনেক লড়াই এখনও সামনে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে এখন নানান ষড়যন্ত্র করছে। জাতীয় ঐক্যবদ্ধ থাকলে আগামীর সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর। এর আগে মাগুরার কর্মী সম্মেলনে আমির বলেন, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা জামায়াতের লক্ষ্য।
আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ। ফেলানী হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো লং মার্চ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ উদ্যোগে মার্চ ফর ফেলানী আয়োজন করে। এতে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশের নেতা সেই হবে যে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনবে। ফেলানী সহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ। কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লং মার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা। যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোনো মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সার্জিস আলমের আশা, আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা। এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না। এই নতুন বাংলাদেশে কোনো একজন নেতাকে আমরা আর মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পা আর মাটিতে পড়ে না। যেই নেতা মানুষের দাঁড়ে দাঁড়ে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখান পর্যন্ত যায় পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার জন্য 2023 সালে পাশ হওয়া আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান, এই আইন বাতিল করতে নির্বাচন কমিশনের দেয়া চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন দুর্নীতিমুক্ত রাখতে দুর্বৃত্তকারীরা এবং মানবতা বিরোধী অপরাধীরা যেন ভোটে অংশ নিতে না পারে সেজন্য সুনির্দিষ্ট প্রস্তাবও দেওয়া হয়েছে। নির্বাচন ভবনে পিঠা উৎসবের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই, বিকজ আমাদের উপদেষ্টা পরিষদ অতি দ্রুত এইটা আমার মনে হয় যদি এটা রেকর্ড করেন আপনারা, ইট উইল বি দ্য ফাস্টেস্ট মুভিং প্রপোজাল দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, যেখানে সংবিধান সংশোধন করতে হবে না, সেগুলো দ্রুতই করা যায়। সাধারণ জনগণ যদি চায়, সোচ্চার হয়, তারা যদি এটা যদি তাদের দাবি হয়, তাহলে সবাই শুনতে, বিশেষত আমাদের রাজনীতিবিদরা শুনতে আগ্রহী হবে। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করেছেন 12 দলীয় জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার বিকেলে 12 দলীয় জোটের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিগত 16 বছর যাবৎ রাজপথের সকল আন্দোলন, গুম, খুন, হত্যা, নির্যাতন, জেল, জুলুম সহ সকল অত্যাচারের বিষয় নিয়ে আন্দোলন এবং সংগ্রামরত সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। জোটের নেতারা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধূম্রজাল এবং অস্পষ্টতা সৃষ্টি হয়েছে, অথচ সকলের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব পালনে সরকার নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা হারাচ্ছে। বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ না পেয়ে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন জোটের নেতারা। যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, আমরা আশা করেছিলাম সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল অংশীজনদের সম্মান প্রদর্শন পূর্বক আমন্ত্রণ জানাবে। এক্ষেত্রে আমরা চরম আশাহত হয়েছি।
যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সাথে বেইমানি করছেন, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেমদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দীর্ঘ 16 বছর দেশের রাজনৈতিক দলগুলো অত্যাচার সহ্য করেছে, মামলার ভয়ে পালিয়ে বেরিয়েছেন অনেক নেতা। আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে বলেও মন্তব্য করেন হাসনাত। পরে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন হাসনাত আব্দুল্লাহ। এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতিমূলক সভায় হট্টগোল এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রাহান মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভা শুরুর পরই ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পদবঞ্চিতদের পদের দাবি এবং কমিটিতে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের অনেক কর্মী স্থান পেয়েছে এমন অভিযোগ করে সভা বর্জনে স্লোগান দিতে দিতে বের হয়ে যায়। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সভাটি স্থগিত ঘোষণা করা হয়। অপহরণের পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা সেই শিশুটি 7 দিন পর মুক্তি পেয়েছে, তবে দিতে হয়েছে মুক্তিপণ। কক্সবাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বাঁচার আকুতি জানিয়ে শিশুটির ভিডিও বার্তা আলোচিত হয় বেশ, তবে অপহরণকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। মাথা ছাড়া শরীরের বাকি অংশ মাটিতে পোতা। উদ্ধারের আকুতি জানাচ্ছে শিশুটি, আর তা ভিডিও করে বাবার মোবাইলে পাঠায় অপহরণকারীরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 8 জানুয়ারি নিখোঁজ হয় 6 বছরের শিশু আরাকান। 2 দিন পর 7 লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার বাবার মোবাইলে পাঠানো হয় ভিডিওটি। আরে দেখো তুমি শুরুর মাঝে ছবি ফাটাইয়ে বাঁধিয়ারে ভিসা তাই বাঁধিয়ারে তারপর দিন বাদে তোমাদের দিন দিল এখন তো দিন তোমার 50,000 দিয়ে দিই না টিয়া হতো 7 লাখ চাইলে আবার 3 লাখ খুঁজে আবার 2 লাখ খুঁজে 2,10,000 টাকা নিয়ে প্রশাসনকে জানালে দেয়া হয় প্রাণনাশের হুমকি। কয়েক ধাপে অপহরণকারীদের 2,60,000 টাকা দেওয়ার পর মুক্তি পায় শিশুটি। দিলে বেশি খুশি হইয়া তখন ওরা আরে তোর মতো গজি আনলা বেশি শুক্রিয়া জানাই ওনারা হাসে ওই অল দুনিয়ার মাঝে আর বাসাল্লাহ দূর শুক্রিয়া করে দিয়ে আনলা ওনারা হাসে বেশি শুক্রিয়া জানাই। কক্সবাজারের টেকনাফ উখিয়ায় গত 1 বছরে অপহরণের শিকার হয়েছে 193 জন। দিন দিন আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে এই অঞ্চল। লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা খুব মর্মান্তিক। এভাবে অপহরণ চক্রের সদস্যরা তারা পাহাড়ে নিয়ে যায়, নির্মমভাবে নির্যাতন করে। অজ্ঞাত কারণে এই পাহাড় কেন্দ্রিক অপহরণটা বন্ধ করা যাচ্ছে না। এইরকম অবস্থা যদি চলতে থাকলে তাহলে অচিরে একটা রুয়ান্ডা অথবা বুরুন্ডি অথবা আফ্রিকার কোনো একটা ওই যে দস্যু কবলিত এলাকা এইরকম অবস্থা পরিণত হবে। অপহত শিশুকে মাটিতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনার পরও ধরাছোঁয়ার বাইরে অপহরণকারীরা। তাদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি এবং আর যারা এই এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীকে হয়রানি এবং হেনস্থায় অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ করছে বলেও জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনায় যাত্রীর সাথে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি মারামারির ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের পর তাদের ধারণা, বের হওয়ার সময় টার্মিনালের বাইরে গেটের অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে গিয়ে প্রায়ই ঘটছে এমন ঘটনা। আগামী নভেম্বরে 3য় টার্মিনাল চালু হলে এই সমস্যা কমে আসবে বলেও দাবি করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান।
দেশে একটা আইন কানুন আছে, দেশে একটা শৃঙ্খলা আছে, এবং যারা এখানে কাজ করছে তারা একটা শৃঙ্খলার ভিতরে কাজ করছে। তাদেরকেও কিন্তু বিনা কারণে উত্তেজিত হয়ে গালিগালাজ করে মারধর করা এটাও কিন্তু একটা ভালো জিনিস না। তো সবাইকে আমাদের সহনশীল আচরণ করতে হবে। সবাই মিলেই তো আমাদের দেশ, এই দেশটাকে আমাদের সবাই মিলেই তো এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থ পাচার সহ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিম, তার স্ত্রী এবং ছেলে এবং একই সাথে ময়মনসিংহ 10 আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক 5টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে মাহবুবুল আলম হানিফ এবং মোফাজ্জল চৌধুরী মায়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিতর্কিত 3টি নির্বাচনে রাজবাড়ী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা জিল্লুল হাকিম। গত বছরের শুরুতে দায়িত্ব পান রেলমন্ত্রীর। শেখ হাসিনা সরকারের পতনের পর 29 আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। জিল্লুল হাকিম ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক 3টি মামলা। প্রথম মামলায় সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে 24 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 19টি ব্যাংক হিসাবে 278 কোটি 81 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। দ্বিতীয় মামলায় জিল্লুল হাকিমের সঙ্গে আসামি করা হয়েছে তার স্ত্রী সাইদা হাকিমকে। তার বিরুদ্ধে 4 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসাবে 20 কোটি 24 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। গত আয়ের উৎস বহির্ভূত 24 কোটি 29 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং তিনিও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অসাধু উপায়ে 19টি ব্যাংক হিসাবের মাধ্যমে 278 কোটি টাকারও বেশি হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায়। তৃতীয় মামলায় আসামি হয়েছেন জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল। ছেলের বিরুদ্ধে 2 কোটি 62 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং একটি ব্যাংক হিসাবে প্রায় 16 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। গফরগাঁও উপজেলা শহীদ। এদিকে প্রায় 20 কোটি 11 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 16টি ব্যাংক হিসাবে প্রায় 61 কোটি ও 1,71,646 ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় ময়মনসিংহের ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। 60 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 171,646 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে হাতিরঝিল ভরাট, পান্থকুঞ্জের গাছ নিধন করে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনা হচ্ছে, এমন অভিযোগ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের। অনতিবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে আরও 31টি সংগঠন। আর টানা 35 দিন পান্থকুঞ্জে অবস্থান করে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো স্থায়ী নির্দেশনা না পেয়ে হতাশ আন্দোলনকারীরা। সবুজের এক ত্রিভুজ ঠিকানা ছিল পান্থকুঞ্জ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য কেটে ফেলা হয়েছে এর অধিকাংশ গাছ। প্রাণের অস্তিত্ব হারাতে বসেছে। এই শঙ্কাটি করছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা বলছেন সবুজ যেমন হারিয়ে যাবে এই সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন প্রকল্পের কারণে, একই সাথে এই সংযোগ সড়কগুলোতে প্রত্যেকটি মোড়ে সৃষ্টি হবে দীর্ঘ যানজট, ভোগান্তি বাড়বে বহুগুণ। এক্সপ্রেসওয়ে প্রজেক্ট মগবাজার রেল ক্রসিং থেকে শুরু হয়ে হাতিরঝিলের পাড় ধরে সোনারগাঁও, হাতিরপুল, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছুঁয়ে পলাশীর মোড়ে গিয়ে শেষ হবে এই উড়ালপথ। এরই মধ্যে হাতিরঝিলের একপাশ ভরাট ও পান্থকুঞ্জের গাছ কাটার প্রতিবাদ করে আসছে পরিবেশ কর্মী সহ সাধারণ মানুষ। বিজেপি ভবন সেখানে ভাঙ্গা হলো, এখন সেটি জনগণের স্বার্থে হয়েছিল, কিন্তু এখন বিদেশিদের স্বার্থে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। যে আমাদের জনগণের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেন। আজকে 35তম দিন চলছে, এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। একই দাবিতে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে নাগরিক সংলাপে অংশ নেয় 31টি সংগঠনের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদরা। এলিভেটেডের এই অংশ প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী বলে দাবি করেন তারা। কোনোভাবে যেন এটা তৈরি না হয় এবং যে গাছগুলো রয়েছে সেটা যেন কাটা না হয়। আমরা নিজেরাই
আত্মবিধ্বংসী একটা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। এই সরকারের কিন্তু সবচেয়ে বড় কমিটমেন্টই ছিল যে তারা জনগণের যে প্রয়োজনীয়তা এবং তারা যেটা চায় সেভাবেই দেশের সংস্কার আসবে। কিন্তু এটা আরো দুর্ভাগ্যজনক যে তারা যখন কাজ করতে যাচ্ছেন তখন তাদের ভিতরে এটা কাজ করছে। এখন কেন আমাদের এত সময় নিয়ে অপেক্ষা করতে হবে নাগরিক অধিকার আদায়ের জন্য? তাহলে সরকার চেঞ্জ হওয়ার কি দরকার ছিল? কেউ কেউ প্রথম এগিয়ে এলো, মানে অদৃশ্য কারণে তারা আসলে পিছিয়ে যায়। পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত কেউ কেউ এটার সাথে সম্পৃক্ত বলে আমরা জানি, কাজে সেটি আমাদের জন্য খুবই একটি দুঃখজনক বিষয়। আমরা যারা পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত, প্রকল্প বাতিল করে পিলার অপসারণ, তথ্য বিশ্লেষণ সহ সবকিছু জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন প্ল্যানার্স ইনস্টিটিউট। পুরো প্রকল্পের পুনর্মূল্যায়ন করে যথাযথ পরিমার্জনা সাপেক্ষে প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। এই সংযোগ সড়ক নকশাকারী, পরামর্শক এবং বাস্তবায়নকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। 120 বছর পূর্তি উপলক্ষে রঙিন সাজিয়ে সেজেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রথম প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলায় মেতে উঠেছে এই উচ্চ বিদ্যালয়। 1957 থেকে 2024 ব্যাচের প্রায় 2100 শিক্ষার্থী এই আয়োজনে রেজিস্ট্রেশন করেছেন। আলপনার রঙিন আলোর সাজসজ্জায় 2 দিন ব্যাপী অনুষ্ঠানে শুরু হয় শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণের মাধ্যমে। এই মিলন মেলায় নতুন ও পুরনো শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। স্মৃতি রোমন্থন করতে গিয়ে ভাবাবেগ সামলে রাখতেই হিমশিম খাচ্ছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই। বিদ্যালয় প্রাঙ্গণে পুরনো বন্ধুদের সাথে গল্পেও মেতে উঠেছেন তারা। পৃথিবীর বহু কর্নারে তাদের অবদান রয়েছে, তো আমরা চাই স্কুলটাকে তোমাদের ওই হিসাবে আবার গড়ে তোলা। আমাদের জুনিয়র যারা ছিলেন, সিনিয়র যারা ছিলেন, সবার সাথে দেখা হচ্ছে অনেক অনেক বছর পরে। জগৎ বিখ্যাত এফআর খান, যিনি সিয়ার করেছেন, প্রণব মুখার্জি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনিও এখানে ছিলেন। তো সেই হিসেবে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এদিকে শুরু হলো মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের 67 বছর পূর্তি উপলক্ষে আয়োজন। একই সাথে বিদ্যালয়ের 76 ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠানের কেক কেটে উদযাপন করেছেন বিএনপি নেতা আব্দুস সালাম এবং তার সহপাঠীগণ। ব্যান্ড পার্টির বাজনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই আয়োজন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। কেক কাটার পর সুসজ্জিত ঘোড়ার গাড়ি নিয়ে মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। পুরো বিদ্যালয়ে প্রদক্ষিণ করে শেষ হয় এই শোভাযাত্রা। স্কুল থেকে আমার রাজনীতি শুরু, যেমনি পড়াশোনার শুরু, ঠিক রাজনীতিরও এখান থেকেই শুরু। সেই পাকিস্তান বিরোধী আন্দোলন এই স্কুল থেকেই শুরু করেছি। এই স্কুলে আমাদের ডক্টর মঈন খান আমাদের স্কুলের, আমাদের মির্জা আব্বাস সাহেব আমাদের স্কুলের, এর আগে সাবেক মন্ত্রী ছিল হাইবুর রহমান সাহেব, উনি আমাদের স্কুলে। যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হলো বিখ্যাত ব্র্যান্ড লিওনোরার। যমুনা ফিউচার পার্কের লেভেল 3 ব্লক এতে এই শোরুমের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন লিওনোরা এবং যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিউচার পার্কে নতুন যাত্রা শুরু করল বিখ্যাত এই ক্লোদিং ব্র্যান্ড। কক্সবাজারে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 24-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলার শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় প্রথমে ট্রাইব্রেকারের মাধ্যমে মহেশখালী মির্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে মহেশখালী সাইরা ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া কুইয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পুরস্কার তুলে দেন অতিথিরা। এবারে কিছু প্রবাসের খবর। জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে হাইম টেক্সটাইল মেলা 2025। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের কমপক্ষে 65টি দেশ। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। বিশ্বের কমপক্ষে 65টি দেশের বহু জনপ্রিয় প্রতিষ্ঠানের পণ্য নিয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে শুরু হয়েছে হাইম টেক্সটাইল মেলা। অংশ নিয়েছে 3000-এরও বেশি ব্যবসায়ী। বিভিন্ন দেশের পাশাপাশি এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 15টি শিল্প প্রতিষ্ঠান। জাবের ও জুবায়ের, বিডি ক্রিয়েশন, মানুরি টেক্সটাইল মিলস সহ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাস বার্লিনের সহযোগিতায় এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মঙ্গলবার শুরু হওয়া এই মেলায় বাংলাদেশি বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ঘুরে দেখেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রাহাত বিন জামান ও কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ গোলাম রাব্বি সহ অন্যান্য কর্মকর্তারা।
এ আন্তর্জাতিক প্রদর্শনী ভূমিকা রাখবে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও পণ্যের আন্তর্জাতিক মান যাচাই বাছাইয়ে, এমনটি আশা সংশ্লিষ্টদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। জাপানে শুরু হয়েছে আন্তর্জাতিক জুয়েলারি ট্রেডের 36তম আসর। টোকিও বিগ সাইড আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে জাপানের সর্ববৃহৎ আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনীটি, যাতে অংশ নিয়েছে বিশ্বের 20টি দেশের 650টি কোম্পানি এবং 180 জন পাইকারি বিক্রেতা ও ব্যবসায়ীরা। ট্রেড শোতে সবচেয়ে বড় স্টলটি ছিল জাপানের বৃহৎ হীরা এবং স্বর্ণের হোলসেল কোম্পানি ভিটাল ট্রেডিংয়ের। বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়েছে হীরা, স্বর্ণ, মুক্তা, বিরল রত্নাপাথর, হস্তনির্মিত কারুশিল্প সহ বিভিন্ন আধুনিক ডিজাইনের গয়না। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ছিল পণ্যের উপর মূল্যছাড়। আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনী চলবে 18 জানুয়ারি পর্যন্ত। We showcase more than 50 varieties of the jewelry in this show, and we have the very big collections of all the diamond and gemstone jewelries, and we are exhibiting in this show from last around 15 years. এখানে আমরা বাংলাদেশি ভাইরা জব করছি এবং ডিফারেন্ট ন্যাশনালিটিজ অলসো দে আর ওয়ার্কিং। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের লাগা আগুন নিয়ন্ত্রণে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, ভস্মীভূত হয়ে গেছে শতাধিক বসতঘর। ক্যাম্প ইনচার্জ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের হিলার মৌচনি 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটা ঘরে আগুন লাগে। মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে তা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আগুনে পুড়ে মারা যায় 6 বছর বয়সী এক শিশু। পরে আগুন নিয়ন্ত্রণে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দেয় বিজিবি, পুলিশ সহ অন্যান্য সংস্থার লোকজন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।